চিন্তা করুন দুজন সম্পূর্ণ ভিন্ন মানুষের কথা। প্রথমজন ধরুন রোনাল্ড রিড, যিনি জীবনের ২৫টা বছর একটা গ্যাস স্টেশনে শুধু গাড়ি সারাইয়ের কাজ করেছেন আর ১৭ বছর একটা দোকানে ফ্লোর ঝাড়ু দিয়েছেন। আচ্ছা। আর অন্যজন হলেন রিচার্ড ফুসকোনো। উনি কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা ম্যারিল লিঞ্চের একজন অত্যন্ত সফল এক্সিকিউটিভ। মানে দুজনের ব্যাকগ্রাউন্ড আকাশ আর পাতাল তফাত। একদম তাই। তো ২০১৪ সালে রোনাল্ড রিড যখন মারা যান, তখন সারা বিশ্ব অবাক হয়ে দেখে এই সাধারণ পরিষ্কারতা কর্মী প্রায় $৮ মিলিয়ন মালিক। ৮ মিলিয়ন? মানে প্রায় $৮০ লাখ? হ্যাঁ, অবিশ্বাস্য তাই না? অন্যদিকে ওই যে রিচার্ড ফুসকোনো, যিনি একসময় এতই সফল ছিলেন যে ৪০-এর কোঠাতে অবসর নিয়েছিলেন, তিনি ২০০৮ সালের অর্থনৈতিক মন্দায় পুরোপুরি দেউলিয়া হয়ে যান। ওহ, তার বিলাসবহুল বাড়ি তো নিলামেও উঠেছিল যতটুকু মনে পড়ে। ঠিক বলেছেন। তো কিভাবে এমনটা সম্ভব হলো? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা মর্গান হাউসেলের দ্য সাইকোলজি অফ মানি বইটির সূত্র ধরে ঠিক এই রহস্যটাই উন্মোচন করতে যাচ্ছি। আমরা দেখব কেন অত্যন্ত বুদ্ধিমান মানুষরাও অর্থের ক্ষেত্রে চরম বোকামি করেন আর কেন সাধারণ মানুষরাও অভাবনীয়ভাবে সফল হতে পারেন। শুরুতেই যে বৈপরীত্যের কথা বললেন না, আসলে এর উত্তরটা লুকিয়ে আছে একটা খুব সাধারণ ধারণার মধ্যে। কেমন ধারণা? আমরা সাধারণত ভাবি অর্থায়ন বা ফিন্যান্স মানেই হলো স্প্রেডশিট, ডেটা আর কঠিন সব ফর্মুলা। যেন এটা পদার্থবিজ্ঞান বা গণিতের মতো কোনো ধরাবাঁধা নিয়ম দিয়ে চলে। একদম ঠিক। কিন্তু বাস্তবে এটি সম্পূর্ণ একটা সফট স্কিল, মানে একটা মনস্তাত্ত্বিক বিষয়। এখানে আপনি কি জানেন তার চেয়ে আপনি কেমন আচরণ করেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছি। মানে রোনাল্ড রিডের মধ্যে ছিল অসীম ধৈর্য। হ্যাঁ, আর ফুসকনের মধ্যে ছিল লোভ এবং অতিরিক্ত আত্মবিশ্বাস। এই আচরণের পার্থক্যটাই তাদের ওই শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতার পাহাড়সম ব্যবধানকে চূর্ণ করে দিয়েছে। কর্মী কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই হার্ভার্ডের সেরা ছাত্রের চেয়েও বেশি সফল হচ্ছেন। ঠিক, এটা শুধু অর্থের জগতেই সম্ভব। আচ্ছা, চলুন বিষয়টা আরেকটু খুলে বলা যাক। অর্থের বিষয়টা যদি পুরোপুরি আমাদের আচরণের ওপরই নির্ভর করে, তাহলে মানুষ কেন এমন সব সিদ্ধান্ত নেয় যা অন্যদের কাছে একদম পাগলামি মনে হয়? এর উত্তর খুঁজতে গেলে মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা আর ওই যে ভাগ্যের অদৃশ্য হাতের দিকে নজর দিতে হবে। ধরুন, লটারি টিকিটের উদাহরণটাই টানা যাক। পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষেরাই সবচেয়ে বেশি লটারি টিকিট কেনে। হ্যাঁ, বছরে গড়ে প্রায় $400 তারা শুধু লটারির পেছনেই ব্যয় করে। অথচ এই মানুষগুলোই কিন্তু জরুরি প্রয়োজনে ওই $400 জোগাড় করতে হিমশিম খায়। বাইরে থেকে দেখলে এটা তো নিছক পাগলামি, তাই না? একদম, মনে হবে তারা নিজেদের পারে নিজেরাই কুড়াল মারছে। কিন্তু এখানেই পরিস্থিতি সত্যিই বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ যদি আমরা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা দেখার চেষ্টা করি, মানে যারা মাস শেষে কিছুই জমাতে পারে না, যাদের কাছে ভালো একটা অবকাশ যাপন বা সন্তানদের বিনা ঋণে কলেজে পাঠানো একটা অসম্ভব স্বপ্ন। তাদের কাছে ওই লটারির টিকিটটাই হলো সেই স্বপ্নটা কেনার একমাত্র উপায়। ঠিক। ধনীরা যে জীবনটা এমনিতেই যাপন করছে, লটারির টিকিট তাদের কাছে সেই জীবনের একটা সাময়িক আশা। মানে কেউই আসলে পাগল নয়, সবাই শুধু নিজেদের অভিজ্ঞতার আলোকেই সিদ্ধান্ত নেয়। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বিশ্বের মোট ঘটনার হয়তো 0.0000, মানে একদমই নগণ্য একটা অংশ। হ্যাঁ, খুবই সামান্য। কিন্তু সেই সামান্য অভিজ্ঞতাই বিশ্বের কাজ করার নিয়ম সম্পর্কে আমাদের চিন্তাধারার ৮০% গঠন করে দেয়। মহামন্দা বা গ্রেট ডিপ্রেশনের কথাটাও তো এখানে বলা যায়, তাই না? একদম। জন এফ কেনেডির উদাহরণটা দারুণ। ওনার বাবা ছিলেন প্রচণ্ড ধনী। ১৯৬০ সালের নির্বাচনের সময় কেনেডি নিজেই বলেছিলেন যে হার্ভার্ডে পড়ার আগে তিনি মহামন্দার কথা টেরেই পাননি। অথচ সেই একই সময়ে লাখ লাখ মানুষ সব হারিয়ে রাস্তায় বসেছিল। হ্যাঁ, যা তাদের মনের ভেতরে সারা জীবনের জন্য একটা ভয়ঙ্কর ক্ষত তৈরি করে দিয়েছিল। যারা ওই অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেছেন আর যিনি শুধু বইতে পড়েছেন, তাদের দুজনের কাছে অর্থের ঝুঁকি বা নিরাপত্তার অর্থ কখনোই এক হবে না। একটু থামাই আপনাকে। তার মানে আপনি বলছেন আমাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অভিজ্ঞতার উপর নির্ভরশীল? অনেকটাই তাই। এর পাশাপাশি তো ভাগ্যও নীরবে কাজ করে।
কিন্তু ভাগ্যের কথা বললে অনেকেই তো মানতে চাইবেন না। সবাই ভাবে নিজের চেষ্টাতেই সব হয়েছে। আসলে ভাগ্য এবং ঝুঁকি হলো একে অপরের যমজ ভাই। বিল গেটসের গল্পটা এখানে দারুণ প্রাসঙ্গিক। ১৯৬৮ সালে সারা বিশ্বে হাই স্কুল পড়ুয়া প্রায় ৩০ কোটি কিশোর-কিশোরী ছিল। ৩০ কোটি, বিশাল সংখ্যা। হ্যাঁ, আর তাদের মধ্যে মাত্র ৩০০ জন সিয়াটেলের লেকসাইড স্কুলে পড়ার সুযোগ পেয়েছিল। এই লেকসাইড স্কুল ছিল পুরো বিশ্বের হাতে গোনা কয়েকটি স্কুলের একটি, যেখানে সেই যুগেও একটা আধুনিক কম্পিউটার ছিল। ও আচ্ছা, মানে বিল গেটস লাখো মানুষের মধ্যে সেই সৌভাগ্যবান ছিলেন যিনি ওই স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন। একদম। তিনি নিজেই বলেছেন, লেকসাইড না থাকলে আজ মাইক্রোসফট হতো না। এটা হলো লাখে এক ভাগ ভাগ্যের খেলা। কিন্তু এখানেই তো মুদ্রার উল্টো পিঠটাও আছে। ওই যে বিল গেটসের বন্ধু কেন্ট ইভ্যান্সের কথা মনে আছে। হ্যাঁ, কেন্ট ইভ্যান্স বিল গেটসের মতোই অসম্ভব মেধাবী ছিলেন তিনি। ঠিক, তারা দুজন মিলে ভবিষ্যতে বড় কোম্পানি গড়ার স্বপ্ন দেখতেন। কে জানে, কেন্ট ইভ্যান্স হয়তো মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা হতে পারতেন। কিন্তু তা আর হল না। হাই স্কুল শেষ করার আগেই কেন্ট পর্বতারোহণে গিয়ে এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় মারা যান। যা খুবই মর্মান্তিক। আর পর্বতারোহণে মৃত্যুর সম্ভাবনাও তো ওই লাখে একজনই ধরা যায়। ঠিক বলেছেন। বিল গেটস যেখানে লাখে একজনের সৌভাগ্য পেয়েছিলেন, কেন্ট ইভ্যান্স সেখানে লাখে একজনের অন্ধ ঝুঁকির শিকার হয়েছিলেন। হুম, ভাগ্য এবং ঝুঁকি ঠিক এভাবেই একই শক্তির এপিটোপিট হিসেবে কাজ করে। তাই কারো সাফল্য বা ব্যর্থতা দেখে খুব দ্রুত বিচার করে ফেলা মোটেও উচিত নয়। আচ্ছা, ভাগ্য আর ব্যক্তিগত অভিজ্ঞতা যদি এতই খামখেয়ালি হয়, তাহলে এর হাত থেকে বাঁচার উপায় কি? মানুষ কিভাবে ধারাবাহিকভাবে সম্পদ তৈরি করে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের গণিতের কিছু অবাক করা নিয়মের মুখোমুখি হতে হবে, যা মানুষের সাধারণ চিন্তাধারার সম্পূর্ণ বাইরে। বরফ যুগের বা আইস এজের উৎপত্তি কিভাবে হয়েছিল জানেন? ওই যে পৃথিবীর তাপমাত্রা কমে যাওয়ার কারণে। আমরা সাধারণত ভাবি হয়তো চরম কোনো শীতের কারণে পুরো পৃথিবী বরফে ঢেকে গিয়েছিল, কিন্তু আসলে তা নয়। এর মূল কারণ ছিল তুলনামূলক একটি শীতল গ্রীষ্মকাল। আচ্ছা, শীতল গ্রীষ্মকাল। হ্যাঁ, গ্রীষ্মের সময় যে সামান্য বরফটা গলে যায় না, তা পরের শীতে ভিত্তি হিসেবে কাজ করে। ওই জমে থাকা বরফ সূর্যের আলোকে প্রতিফলিত করে চারপাশের তাপমাত্রাকে আরও ঠান্ডা করে দেয়। ওহ, বুঝতে পারছি। যা আরও বেশি বরফ জমতে সাহায্য করে। একদম তাই। বছরের পর বছর আগের জমানো বরফ নতুন বরফকে আকর্ষণ করে পুরো পৃথিবীকে কয়েক মাইল পুরো বরফের চাদরে ঢেকে দেয়। এই যে সাধারণ একটা প্রাকৃতিক নিয়ম, যেখানে আগের অর্জন নতুন অর্জনকে বহুগুণ বাড়িয়ে দেয়। এটাই হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের আসল ম্যাজিক। ওয়ারেন বাফেটের সম্পদের ক্ষেত্রেও ঠিক এটাই প্রযোজ্য। মানে বরফ যেমন বরফকে টানে, বাফেটের ক্ষেত্রেও তার মুনাফা নতুন মুনাফাকে টেনে আনেছে। ঠিক তাই। অবাক করা তথ্য হল, ওয়ারেন বাফেটের বিপুল সম্পদের প্রায় ৯৫% বেশি, মানে ৮৪.৫ বিলিয়ন ডলারের মধ্যে ৮১.৫ বিলিয়ন ডলারই এসেছে তার ৬৫ বছর বয়সের পর। বাপরে, ৬৫ বছর বয়সের পর! হ্যাঁ, বাফেটের সবচেয়ে বড় দক্ষতা হল বিনিয়োগ, কিন্তু তার সবচেয়ে বড় সিক্রেট বা রহস্য হল সময়। তিনি ১০ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেছিলেন। যদি তিনি ৩০ বছর বয়সে শুরু করে ৬০ বছর বয়সে বিনিয়োগ থামিয়ে দিতেন, তবে আজ তাকে হয়তো কেউ চিনতই না। একদম। তখন তার সম্পদ বিলিয়ন ডলারের ঘরে থাকত না, হয়তো কয়েক মিলিয়ন হতো। আচ্ছা, একটা প্রশ্ন করি। জিম সাইমন্সের কথা তো আমরা জানি। তিনি হেজ ফান্ড চালিয়ে বছরে ৬৬% রিটার্ন পেয়েছিলেন। ৬৬%! হ্যাঁ, যা বাফেটের ২২% রিটার্নের প্রায় ৩ গুণ। তাহলে সাইমন্স বাফেটের চেয়ে অনেক বেশি ধনী নন কেন? এর একটাই কারণ, জিম সাইমন্স বিনিয়োগ শুরু করেছিলেন ৫০ বছর বয়সে। বাফেটের মতো লম্বা সময় তিনি পাননি। মানে সময় না পাওয়ায় তার সম্পদ বাফেটের তুলনায় অনেক কম? ঠিক। আসলে চক্রবৃদ্ধির নিয়মটা আমাদের মস্তিষ্কের জন্য বোঝা বেশ কঠিন। আমরা রৈখিক বা লিনিয়ার চিন্তায় অভ্যস্ত। মানে ধাপে ধাপে যেটা বাড়ে, ৮-এর সাথে ৮ যোগ করলে ১৬ হবে। হ্যাঁ, কিন্তু চক্রবৃদ্ধি হল ৮কে ৮ দিয়ে গুণ করে ৬৪ বানানোর খেলা, যা কেবল লম্বা সময়ের ব্যবধানেই সূচকীয় বা এক্সপোনেনশিয়াল আকারে বাড়ে। কিন্তু একটা ব্যাপার আছে, দীর্ঘমেয়াদে এই চক্রবৃদ্ধির সুবিধা নিতে হলে তো বারবার বিনিয়োগ করতে হবে। হ্যাঁ, অবশ্যই। আর অনেক সিদ্ধান্ত নেয়া মানেই তো অনেক ভুল হওয়ার সম্ভাবনা।
বারবার ভুল করলে তো মানুষ সব হারাবে। এখানেই আসে টেল ইভেন্ট বা দীর্ঘ লেজের ধারণা। আপনার এই ভয়ের উত্তর লুকিয়ে আছে হাইন্স বার্গগ্রুয়েনের গল্পে। আর্ট ডিলার হাইন্স বার্গগ্রুয়েন? হ্যাঁ, তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম সেরা একজন শিল্পকর্ম সংগ্রাহক। তিনি কিভাবে এত সব মাস্টারপিস সংগ্রহ করলেন জানেন? কিভাবে? তার কৌশল ছিল ইন্ডেক্স ফান্ডের মতো। ইন্ডেক্স ফান্ড যেমন কোনো নির্দিষ্ট কোম্পানির উপর বাজি না ধরে পুরো বাজারের হাজারটা কোম্পানিতে অল্প অল্প করে বিনিয়োগ করে, তিনিও ঠিক তেমনি প্রচুর সংখ্যক শিল্পকর্ম কিনতেন। মানে তিনি জানতেন না কোনটা আসলে জনপ্রিয় হবে। একদম। তার কেনা ৯৯% শিল্পকর্ম হয়তো খুব একটা দামি ছিল না, কিন্তু বাকি ১% ছিল পিকাসো বা মাতিসের মতো কিংবদন্তি শিল্পীদের কাজ, যা পরে বিলিয়ন ডলারের সম্পদে পরিণত হয়। তার মানে তিনি বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিলেও দিন শেষে ওই ১% জন্যই বিশাল জয়ী হয়েছিলেন। ঠিক ধরেছেন। এটা তো ঠিক ডিজনির স্নো হোয়াইট কার্টুনের মতো হয়ে গেল। হ্যাঁ, স্নো হোয়াইট দারুণ উদাহরণ। ১৯৩০-এর দশকে ডিজনির ৪০০টিরও বেশি কার্টুন লোকসান করেছিল, কিন্তু মাত্র একটি স্নো হোয়াইট সব ঋণ শোধ করে দেয় এবং ডিজনির ভাগ্য চিরকালের জন্য বদলে দেয়। শেয়ার বাজারের ক্ষেত্রেও কিন্তু এটা পুরোপুরি সত্য। রাসেল 3000 ইন্ডেক্সের ৮০ দশক থেকে পরের কয়েক দশকের ডেটা বিশ্লেষণ করে একটা দারুণ জিনিস দেখা গেছে। কি সেটা? এর ৪০% কোম্পানি পুরোপুরি ব্যর্থ হয়েছে, মানে তাদের শেয়ারের দাম তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু মাত্র ৭% কোম্পানির অসাধারণ সাফল্যের কারণে পুরো ইন্ডেক্সটি ৭৩ গুণ বৃদ্ধি পেয়েছে। ৭৩ গুণ! তার মানে একজন বিনিয়োগকারী হিসেবে অর্ধেক সময়ে ভুল সিদ্ধান্ত নিলেও দিন শেষে বিপুলভাবে সফল হওয়া সম্ভব। একদম সম্ভব, তবে শর্ত একটাই, সেই অল্প কিছু অসাধারণ সাফল্যের বা টেল ইভেন্টের দেখা পাওয়া পর্যন্ত আপনাকে বাজারে টিকে থাকতে হবে। এই টিকে থাকা শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘমেয়াদে টিকে থেকে চক্রবৃদ্ধির সুবিধা নিতে হলে শুধু সম্পদ অর্জন করলেই হবে না। না, সম্পদ ধরে রাখাও শিখতে হবে। ঠিক, সম্পদ অর্জন করা আর সম্পদ ধরে রাখা সম্পূর্ণ আলাদা দুটো দক্ষতা। ১৯২৯ সালের শেয়ার বাজার ধসের সময়কার একটা ঘটনা বলি। জেসি লিভারমোরের গল্পটা? হ্যাঁ, জেসি লিভারমোর তখন ছিলেন বাজারের সবচেয়ে বড় ট্রেডারদের একজন। বাজার যখন ধসে পড়ছিল তখন তিনি শর্ট সেল করেছিলেন। মানে এমন একটা বাজি ধরা যেখানে শেয়ারের দাম কমে গেলেই লাভ হবে? ঠিক, তো দাম সত্যি হুড়মুড় করে কমতে থাকায় তিনি একদিনেই $৩ বিলিয়ন সমপরিমাণ সম্পদের মালিক হয়ে যান। একদিনে ৩ বিলিয়ন? হ্যাঁ। ভাবা যায়? হ্যাঁ, আর ঠিক একই দিনে আব্রাহাম জার্মানস্কি নামের আরেকজন মাল্টিমিলিয়নিয়ার রিয়েল এস্টেট ব্যবসায়ী পুরোপুরি দেউলিয়া হয়ে যান এবং রাস্তায় বসে পড়েন। কিন্তু গল্পেরটি এখানে শেষ নয়। না, শেষ নয়। জেসি লিভারমোর ওই বিশাল সাফল্যের পর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তিনি ভাবতে শুরু করেন তিনি কখনোই ভুল করতে পারেন না। আর এর ফলেই তিনি আরও বড় বড় ঝুঁকি নিতে শুরু করেন। একদম। মাত্র ৪ বছর পর তিনি সব হারিয়ে দেউলিয়া হয়ে যান এবং শেষ পর্যন্ত হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন। এই মর্মান্তিক গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কেন টিকে থাকা বা সার্ভাইভাল এত জরুরি। হ্যাঁ, সম্পদ অর্জনের জন্য প্রয়োজন হয় ঝুঁকি নেওয়া, ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হওয়া, কিন্তু সম্পদ ধরে রাখার জন্য প্রয়োজন ঠিক এর উল্টোটা। মানে ভয়, সতর্কতা আর একটু বিনয়, তাই তো? ঠিক। এর জন্য একটা বারবেল্ট পার্সোনালিটি বা দ্বিমুখী ব্যক্তিত্বের প্রয়োজন হয়। দ্বিমুখী ব্যক্তিত্ব মানেটা একটু বুঝিয়ে বলবেন? ধরুন, ভবিষ্যৎ নিয়ে আপনাকে চরম আশাবাদী হতে হবে যে হ্যাঁ, দীর্ঘমেয়াদে অর্থনীতি ভালো করবে, কিন্তু একই সাথে সেই ভবিষ্যৎ পর্যন্ত পৌঁছানোর পথে কি কি বিপদ বা দুর্যোগ আসতে পারে তা নিয়ে সমানভাবে চিন্তিত বা প্যারানয়েড থাকতে হবে। বুঝতে পেরেছি। এই দুয়ের ভারসাম্য না থাকলে লিভারমোরের মতোই পতন অবধারিত। একদম তাই। তার মানে অতিরিক্ত আত্মবিশ্বাস আর আরও পাওয়ারের লোভটাই হল পতনের মূল কারণ। রজত গুপ্তের কথা ভাবুন, ম্যাকেন্সির মতো বিশ্বখ্যাত কোম্পানির সিইও ছিলেন। হ্যাঁ, বিল গেটসের সাথেও তো কাজ করতেন তিনি। ঠিক, আর নিজেরই $১০০ মিলিয়ন সম্পদ ছিল। তারপরও শুধু বিলিয়নার হওয়ার লোভে তিনি ইনসাইডার ট্রেডিংয়ের মতো অপরাধ করলেন। কোম্পানির গোপন তথ্য বাইরে পাচার করে দিলেন। এটা তো আত্মহত্যারই শামিল। অথবা বার্নি ম্যাডফের কথা ভাবুন, তার বৈধ ব্যবসায় বছরে $২৫ থেকে $৫০ মিলিয়ন আয় করত। তারপরও তিনি পঞ্জি স্কিম শুরু করলেন। মানে যেখানে আসলে কোনো ব্যবসায় নেই, শুধু নতুন মানুষের টাকা নিয়ে পুরনো বিনিয়োগকারীদের মুনাফা হিসেবে দেখানো হয়। হ্যাঁ,
শত শত মিলিয়ন ডলারের বৈধ সম্পদ, সম্মান, প্রতিপত্তি থাকার পরও তারা কেন এমন প্রতারণার আশ্রয় নিলেন? এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এত কিছুর পরও মানুষ কেন আরও চায়? এর মূল কারণ হল তাদের কাছে যথেষ্ট বলে কোনো শব্দ ছিল না। যথেষ্ট বা এনাফ? হ্যাঁ, মানুষের সবচেয়ে বড় সমস্যা হল সামাজিক তুলনা বা সোশ্যাল কম্প্যারিজন। ধরুন, একজন বেসবল খেলোয়াড় বছরে $5 লাখ আয় করে, নিজেকে হয়তো ধনীই ভাবে। স্বাভাবিক, $5 লাখ তো অনেক টাকা। কিন্তু যখন সে দেখে তার সতীর্থ মাইক ট্রাউট বছরে $36 মিলিয়ন পাচ্ছে, তখন তার নিজেকে গরিব মনে হতে শুরু করে। আর সেই মাইক ট্রাউটের কাছে নিজেকে গরিব মনে হবে যখন সে $340 মিলিয়ন আয় করা কোনো হেজ ফান্ড ম্যানেজারের দিকে তাকাবে। একদম, এই তুলনার কোনো শেষ নেই। যখন এই তুলনার সীমা থাকে না, তখন মানুষ এমন কিছুর জন্য নিজের সবকিছু, সম্মান, স্বাধীনতা, পরিবার বাজি রাখে যা তার আসলে দরকারই নেই। তার মানে কখন থামতে হবে বা কোনটা যথেষ্ট সেটা বুঝতে না পারাটাই সবচেয়ে বড় আর্থিক বোকামি। ঠিক বলেছেন। তাহলে সম্পদের আসল কাজ কি? যদি অতিরিক্ত অর্থ বা লোক দেখানো জিনিসের পেছনে ছোটা বোকামি হয়, তবে আমরা আসলে কি পাওয়ার জন্য সম্পদের পেছনে এত হন্যে হয়ে ছুটি? এটা খুব সুন্দর একটা পয়েন্ট। আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। একসময় আমি ভ্যালেট পার্কিংয়ে কাজ করতাম। ওই যে বড় বড় হোটেল বা রেস্তোরাঁর সামনে মানুষের গাড়ি পার্ক করে দেওয়ার কাজ আর কি। আচ্ছা, তো সেখানে কি দেখলেন? যখনই কেউ একটা চকচকে বিলাসবহুল ফেরারি বা রোলস রয়েস নিয়ে আসত, আমি ওই গাড়ির দিকে একদম হাঁ করে তাকিয়ে থাকতাম। কিন্তু বিশ্বাস করুন, চালককে, তার চেহারা কেমন বা সে মানুষ হিসেবে কেমন, তা আমি একবারও খেয়াল করতাম না। মানে আপনি শুধু গাড়িটাকেই দেখতেন? হ্যাঁ, এটাকে গাড়িতে বসা মানুষ বা ম্যান ইন দ্য কার প্যারাডক্স বলা যায়। যে মানুষটি ওই গাড়ি কিনেছেন, তিনি হয়তো ভাবছেন সবাই তাকে দেখে সম্মান করছে, তাকে দারুণ ভাবছে। কিন্তু বাস্তবে মানুষ তাকেই পাত্তা না দিয়ে ওই দামি জিনিসটা দেখে নিজেদের কল্পনার জগৎ সাজাচ্ছে। ঠিক, তারা নিজেদের ওই চালকের আসনে বসিয়ে ভাবছে। অর্থাৎ আপনি চাইলেও সম্পদ দিয়ে কখনোই সম্মান বা প্রশংসা কিনতে পারবেন না। একদম খাঁটি কথা। সম্পদ দিয়ে যদি সম্মান নাই কেনা যায়, তবে সম্পদের আসল লভ্যাংশটা কি? মনোবিজ্ঞানী আঙ্গাস ক্যাম্বেল এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন। তিনি কি পেলেন? তিনি মানুষের সুখ নিয়ে বিস্তারিত গবেষণা করে দেখেছিলেন যে সুখের সবচেয়ে বড় নির্ধারক আয়, বাড়ি বা চাকরি নয়। সুখের সবচেয়ে শক্তিশালী নির্ধারক হল নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ থাকা। মানে নিজের মতো করে বাঁচার স্বাধীনতা। হ্যাঁ, অর্থের সবচেয়ে বড় লভ্যাংশ হল সকালে ঘুম থেকে উঠে এই কথা বলতে পারা যে আজ আমি যা ইচ্ছা তাই করতে পারি। এই যে স্বাধীনতা, নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ, এটাই হলো সম্পদের প্রকৃত মূল্য। তার মানে দাঁড়ায়, একটু সঞ্চয় থাকা মানে অসুস্থ হলে কয়েকদিন নিশ্চিন্তে ছুটি নিতে পারা? একদম। আরও একটু সঞ্চয় থাকা মানে চাকরি চলে গেলে বাধ্য হয়ে প্রথম যে চাকরিটা সামনে আসে সেটা না নিয়ে একটু সময় নিয়ে ভালো কোনো সুযোগের অপেক্ষা করা। অর্থের মূল কাজই হল আপনার জন্য সময় এবং অপশন কিনে নেওয়া। কিন্তু মুশকিল হল, বর্তমান যুগে আমরা আগের চেয়ে অনেক বেশি ধনী হয়েও সেই স্বাধীনতাটা হারিয়ে ফেলেছি। কিভাবে? জন ডি রকফেলারের কাজের ধরন আর বর্তমানের নলেজ ওয়ার্কারদের তুলনা করলে বিষয়টা পরিষ্কার হবে। রকফেলার দিনের বেশিরভাগ সময় চুপচাপ বসে থাকতেন, ভাবতেন। তার কাজই ছিল চিন্তা করা। আর 1950 সালের দিকেও তো বেশিরভাগ মানুষের কাজ ছিল কায়িক পরিশ্রম। ঠিক, কারখানা থেকে বেরোলে কাজ শেষ। কিন্তু এখন আমাদের বেশিরভাগ কাজই হলো ব্রেইন ওয়ার্ক বা চিন্তা নির্ভর। আমাদের আয় বেড়েছে, বাড়ির আকার বহুগুণ বেড়েছে, কিন্তু আমরা আগের চেয়ে বেশি স্ট্রেসড। কারণ এখনকার কাজ আমাদের মাথা থেকে কখনোই বের হয় না। একদম। স্মার্টফোনের যুগে আমরা সবসময় কানেক্টেড। রাতের বেলা ঘুমানোর সময় হয়তো ইমেলের কথা মাথায় ঘুরছে বা কোনো প্রজেক্টে চিন্তা আসছে। পুরো দিনটাই এখন একটা কারখানা হয়ে গেছে বলতে গেলে। হ্যাঁ, আমরা আর্থিকভাবে ধনী হয়েছি ঠিকই, কিন্তু আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, সময়ের নিয়ন্ত্রণ, পুরোপুরি হারিয়ে ফেলেছি। কি অদ্ভুত একটা মনস্তাত্ত্বিক ফাঁদ! আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে ভাগ্য আর ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে। হ্যাঁ, আর সম্পদের দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য যে কোনো কঠিন গাণিতিক সূত্রের প্রয়োজন নেই, সেটাও আমরা বুঝলাম।
ঠিক, বরং প্রয়োজন টিকে থাকার মানসিকতা এবং চক্রবৃদ্ধির জাদুকে কাজ করতে দেওয়ার মতো সময়ে আমরা দেখলাম কিভাবে লেভামোর বা রজত গুপ্তের মতো বুদ্ধিমান মানুষরা যথেষ্ট শব্দটার অর্থ বুঝতে না পেরে সব হারিয়েছেন। আর সবশেষে আমরা জানলাম সম্পদের সবচেয়ে বড় পুরস্কার কোনো বিলাসবহুল গাড়ি বা বাড়ি নয়, বরং নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ পাওয়া। আর এই প্রসঙ্গের সূত্র ধরেই আমি একটি প্রশ্ন রেখে যেতে চাই, যা নিয়ে সবাই একটু গভীরভাবে ভাবতে পারেন। বলুন। আমরা দেখেছি যে নিজের সময়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখাই অর্থের সবচেয়ে বড় পুরস্কার। কিন্তু ভেবে দেখুন তো, আমরা আমাদের এই কষ্টার্জিত অর্থ দিয়ে আধুনিক প্রযুক্তি বা স্মার্ট ডিভাইসগুলো কিনছি এই ভেবে যে এগুলো আমাদের সময় বাঁচাবে। কিন্তু সেগুলো কি আসলেই আমাদের সময় বাঁচাচ্ছে? দারুণ প্রশ্ন। নাকি ওই ডিভাইসগুলোই আমাদের সবসময় কাজের সাথে, নোটিফিকেশনের সাথে যুক্ত রেখে আমাদের সেই মূল্যবান স্বাধীনতাটাই কেড়ে নিচ্ছে, যা আমরা অর্থের বিনিময়ে পেতে চেয়েছিলাম? খুব গভীর একটি চিন্তার বিষয়। আসলেই তো, আমরা যা দিয়ে মুক্তি কিনছি বলে ভাবছি সেটাই হয়তো আমাদের নতুন শেকল হয়ে দাঁড়াচ্ছে। শুরুতে যে হার্ভার্ডের এক্সিকিউটিভ ফুসকোয়ান আর ঝাড়ুদার রোনাল্ড রিডের কথা বলেছিলাম, একটু ভাবলেই দেখবেন বিশাল বাড়ি আর বিলাসবহুল জীবনের ঋণের জালে আটকে ফুসকোয়ান হয়তো আসলে বন্দী ছিলেন। আর ফ্লোর ঝাড়ু দিয়েও রিড তার মনের ভেতর উপভোগ করছিলেন চরম স্বাধীনতা। শেষ করছি, আমাদের সবারই উচিত নিজের জীবনে এই বিষয়গুলো মিলিয়ে দেখা। সম্পদের আসল অর্থ আর সময় নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে ভাবার সময় হয়তো এখনই। ভালো থাকবেন সবাই।